আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী শিক্ষক, সোনতলা তফসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমরা যারা আজকের এই ক্লাসে অংশগ্রহণ করছো, তোমাদের সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র। পাঠ শিরোনাম বই পড়া। লিখেছেন প্রমথ চৌধুরী। শিখন ফল। এই পাঠ শেষে তোমরা 1. লেখক পরিচিতি বলতে পারবে। 2. নতুন নতুন শব্দার্থ বলতে পারবে। 3. সাহিত্য চর্চার গুরুত্ব বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা লেখক পরিচিতি জেনে নিই। প্রমথ চৌধুরী 7 আগস্ট 1868 খ্রিস্টাব্দে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার হরিপুর গ্রামে। প্রমথ চৌধুরীর ছাত্র জীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ। তিনি 1890 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে MA ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে যান। ব্যারিস্টারি পড়াশোনা শেষ করে দেশে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুদিন ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন। এরপর তিনি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যে চলিত রীতি প্রবর্তনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সর্বপ্রথম বাংলা সাহিত্যে এক নতুন গদ্যধারার সূচনা করেন। প্রমথ চৌধুরী অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে বীরবলের হালখাতা, রায়তের কথা, চারিয়ারি কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, ইত্যাদি। প্রমথ চৌধুরী তার এই বর্ণাঢ্য জীবন শেষে 2 আগস্ট 1946 সালে কলকাতায় তিনি পরলোক গমন করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকটি বের করো এবং দেখো আমি সেখান থেকে পড়ছি। বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়াতে পরামর্শ দিতে চাইনি। প্রথমত, সে পরামর্শ কেউ গ্রাহ্য করবে না। কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই। প্রমথ চৌধুরী তার এই প্রবন্ধের শুরুতেই যে জিনিসটি উল্লেখ করছে যে জাতি হিসেবে আমরা শৌখিন জাতি নই। শখ মানুষ তখনই পালন করে যখন তার মধ্যে বা যখন সে জাতি শৌখিন হয়, তখনই তার মধ্যে শখ পালনের আগ্রহ জন্মায়। শখ মানুষের বিভিন্ন ধরনের শখ থাকতে পারে। কারো শখ খেলোয়াড় হওয়া, পাইলট হওয়া, পর্যটক হওয়া, বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানো, ভালো পোশাক পরিচ্ছদ পরা বা ভালো খাবার খাওয়া, বিভিন্ন ধরনের শখ থাকতে পারে।
লেখক বলছেন যে বই পড়া মানুষের সর্বশ্রেষ্ঠ শখ। যতগুলো শখ আছে মানুষের, তার মধ্যে শ্রেষ্ঠ শখ হচ্ছে বই পড়া। কিন্তু লেখক এই বই পড়ার জন্য কাউকে তিনি পরামর্শ দিতে চাচ্ছেন না। আর এর কারণ তিনি উল্লেখ করেছেন যে লেখকের এই পরামর্শ কেউ গ্রহণ করবে না। কেন গ্রহণ করবে না? গ্রহণ না করার কারণ হচ্ছে এ জাতি শৌখিন জাতি নয়, দারিদ্র নিপীড়িত একটা জাতি। এ জাতি শখ পালন করার চেয়ে নিজেদের জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্যই যারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সর্বদা, তারা আবার শখ পালন করবে কি করে? দ্বিতীয়ত তিনি আরেকটি কারণ উল্লেখ করেছেন, হয়তোবা তার এই পরামর্শকে অনেকে কুপরামর্শ হিসাবে মনে করবে। তার এই পরামর্শটা, বই পড়ার পরামর্শ তো কেউ গ্রহণ করবেই না, বরঞ্চ তার এই পরামর্শটাকে অনেকেই কুপরামর্শ হিসেবে ধরে নিতে পারে। তার কারণ রোগ, শোক, দুঃখ, দারিদ্র্যের এ দেশে জীবন ধারণ করাই যেখানে বড় চ্যালেঞ্জ, বেঁচে থাকাই যেখানে একটা বড় চ্যালেঞ্জ, সেইখানে এই জীবনকে আবার সুন্দর করে গড়ে তোলা, মহৎ করা, এটা একটা নিরর্থক বা একটা নির্মম। আমরা সাহিত্যের রস গ্রহণ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য সবাই উদ্বাহী। সাহিত্য চর্চা করতে আমরা চাই না, কিন্তু তাড়াতাড়ি শিক্ষা অর্জন করে, লেখাপড়া করে, একটা কর্মসংস্থান জোগাড় করে সেখান থেকে অর্থ উপার্জন করাই যেন সবার লক্ষ্য। এটা নিয়েই সবাই ব্যতিব্যস্ত। ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, ডেমোক্রেসি বোঝে অর্থের সার্থকতা। অথচ শিক্ষার প্রধান অঙ্গ যে সাহিত্য চর্চা, এ কথা আমরা কেউ বুঝতে চাই না। সাহিত্য চর্চায় শিক্ষার সর্বপ্রধান অঙ্গ। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সবাইকে এক লেভেল করতে, সবাইকে এক সমান করতে, কিন্তু তার শিষ্যরা এটার উল্টো বুঝে সবাই হতে চায় বড় মানুষ। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও আমরা ইংরেজ জাতির সংস্পর্শে এসে সে জাতির ভালো গুণগুলো আমরা গ্রহণ না করে তার মন্দ গুণগুলো আত্মস্থ করেছি। তার কারণ হচ্ছে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। একজন সুন্দর সুস্থ দেহ একজন ভালো মানুষের পাশে বসে থাকলে, আরেকজন বসে থাকলে যেমন তা দ্বারা তার সুস্থ শরীর থেকে সে সংক্রমিত হয়ে সেও সুস্থবান হবে না, হওয়ার কোনো সম্ভাবনাও নাই। কিন্তু একজন রোগাক্রান্ত ব্যক্তির পাশে বসে থাকলে তার রোগ দ্বারা সেও কি হতে পারে? সংক্রমিত হতে পারে, বা এটা সংক্রমিত হওয়াটাই স্বাভাবিক। আমাদের দেশে শিক্ষিত লোকেরা বা শিক্ষিত লোকের দৃষ্টি শুধু অর্থের উপরেই তাদের লোলুপ দৃষ্টি পড়েছে। শিক্ষার ফল বা সাহিত্য চর্চা সম্পর্কে তারা একেবারেই সন্দিহান। একজন লয়ার মামলায় জেতার জন্য হাজারখানেক ল রিপোর্ট কেনেন, কিন্তু একখানা কাব্যগ্রন্থ তিনি কিনতে চান না। কারণ তিনি জানেন জজের সামনে কবিতা আবৃত্তি করে মামলায় জেতা যাবে না, মামলায় হেরে যেতে হবে। যে কথা জজে শোনে না সে কথার কোনো মূল্য নেই। এটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়,
এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য যে যে জাতি জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতির ধনের ভাণ্ডারও ভবানী, সে জাতির ধন সম্পদহীন জাতি, একটা নিঃস্ব জাতি। আবার যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়। ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ। এই মনকে সুন্দর, সতেজ, সরাগ করার জন্য আমাদেরকে অবশ্যই সাহিত্য চর্চা করতে হবে। মনকে সুন্দর, সতেজ, সরাগ, উৎফুল্ল, সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপরে ন্যস্ত হয়েছে। কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মরীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, মানুষের অন্তরের সত্য, স্বপ্ন সবগুলোর সমন্বয়ে সাহিত্যের জন্ম। আর এই সাহিত্য চর্চার জন্য আমাদেরকে অবশ্যই বই পড়তে হবে। আর বই পড়ার জন্য প্রয়োজন লাইব্রেরি। ধর্মচর্চার জন্য যেমন মসজিদ বা মন্দিরের প্রয়োজন, দর্শন চর্চার জন্য গুহার দরকার, বিজ্ঞান চর্চার জন্য যেমন জাদুঘরের প্রয়োজন, তেমনি সাহিত্য চর্চার জন্য প্রয়োজন লাইব্রেরি। আমাদের দেশে যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠিত হবে এ দেশেরও তত বেশি উপকার হবে, দেশ তত বেশি উপকৃত হবে। আমাদের দেশে লাইব্রেরির প্রয়োজনীয়তা হাসপাতালের চেয়ে কোনো অংশে কম নয় এবং স্কুল কলেজের চেয়ে অনেকটাই বেশি। সুস্থ জীবন ধারণের জন্য, সুচিকিৎসার জন্য এদেশে যেমন হাসপাতালের প্রয়োজন রয়েছে, তেমনি সুস্থ মনের জন্য, সুস্থ মন সবল বা মনকে সমৃদ্ধ করার জন্য তেমনি সাহিত্য চর্চার প্রয়োজন। আর এদেশের শিক্ষা ব্যবস্থা যেহেতু ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজে শুধু সিলেবাস অনুযায়ী সামান্য কিছু বই পুস্তক পড়ে যেমন সব কিছু জানা যায় না, শিক্ষা অর্জন করা সম্ভব নয়। এজন্য লাইব্রেরি প্রতিষ্ঠা করে সেখানে একজন মানুষ তার ইচ্ছা মাফিক বই পড়ার জন্য সুযোগ পেতে পারে, এজন্যই লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। লাইব্রেরি যত বেশি প্রতিষ্ঠিত হবে, লাইব্রেরিতে বসে একজন মানুষ তার ইচ্ছে অনুযায়ী যে কোনো বই পড়ার যখন সুযোগ পাবে, এভাবেই তার মনকে সুন্দর, সতেজ এবং সমৃদ্ধ করার সুযোগ পাবে। যখন একটা জাতি মানসিকভাবে উন্নত হবে তখন সে জাতি জ্ঞানের দিক থেকেও সমৃদ্ধ হবে, আর তাদের ধন সম্পদ এমনি এমনি তাদের পিছনে ছুটে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ থাকবে।
বাড়ির কাজ। বই পড়ার অভ্যাস আরো কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে তোমার প্রস্তাব দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কাজটি তোমরা বাড়ি থেকে করে আনবে। আর তোমাদের সাথে পরবর্তী ক্লাসে কথা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।